This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতেই নজর রাখবো যে খবরে শাসক দলের গোষ্ঠী কন্দলে আবারও উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধা মা এবং ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগের তীর বিধায়ক পরেশ পাল অরুঙ্গামী, প্রমোটার রাজু নস্কর এবং তার দলবলের বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সোমা রয়েছেন, আমাদের সহকর্মী একদম বেলেঘাটা থেকে। আমি সোমার কাছে জানতে চাইবো, সোমা, আক্রান্ত ব্যক্তি যে ছোট ভাই এবং তার মা, তারা কি বলছেন এবং মূল অভিযুক্ত তার এই মুহূর্তে পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ দীপ, দেখো চোখের সামনে একেবারে তার নিজের ছেলেকে চপার দিয়ে আঘাত, তাতে কিন্তু আতঙ্কিত মা শিবানী দেবী। তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তিনি একটা কথাই বলছেন যে তারা কিন্তু এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। চোখের ওপর তিনি দেখেছেন কি ঘটেছিল আপনার ছেলের ওপর এরকম আক্রমণ। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপুর দিয়ে গলার মধ্যে কাটতে গেছে। আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকার মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরও ইঞ্জিন জোগায়, উল্টে আমাদের এসে আবার মা বোন অপমান করে। দেখুন, আপনার ছেলে টিএমসি পার্টি করে, যে অ্যাটাক করেছে সেও টিএমসি পার্টি করে, তাহলে এই যে টিএমসির মধ্যে একটা অন্তর্কলহ এবং পরিবারের ওপর হামলা, কি বলবেন? আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি, হয়তো কোনো দিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। দেখতে পাচ্ছ মা, তিনি কিন্তু এতটাই আতঙ্কিত যে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এখন এই মুহূর্তে তারা কিন্তু বলছেন যে তাদের নিরাপত্তা কোথায়। যে কোনো রাজনৈতিক দল যে কেউ করতেই পারে, কিন্তু সেই রাজনৈতিক দল করার জন্য নিজেদের অন্তর্কলহ, সেই অন্তর্কলহের শিকার তারা হবেন। এবং যাকে মারা হয়েছে, দেখো সুময় দাস অর্থাৎ বাপি দাসের যিনি ভাই, তার ওপরে কিন্তু হামলা চালানো হয়েছে, চপার দিয়ে তাকে মারা হয়েছে। কিভাবে আক্রমণ করা হলো আপনার? হঠাৎ 5টা 10 নাগাদ বিকেলবেলা এসে বলছিল যে তোর দাদা কোথায়, যে দাদা আমার রাজনীতি করে তার দাদার খোঁজ করছিল। আমি বললাম কি দরকার আছে আমার সাথে বল। তখন বলছে যে ওকে ডাক না, আমার দরকার আছে। তো এই 2-1 কথা, তারপর দিকে পেছন দিয়ে চপার দিয়ে হঠাৎ আক্রমণ করে আমাদের উপরে। যেহেতু আমি আর মা ছিলাম, 2-3 বার চাপট চালায়, রীতিমতো মেরে ফেলার হুমকি দেয় যে তোদেরকে আর রাখবো না, তোদের রাখলে সমস্যা আছে। রাজনৈতিক বিবাদ কি মনে করছেন যে আপনার দাদা, তিনিও তো তৃণমূল কর্মী, যার বিরুদ্ধে অভিযোগ তিনি পরেশ পালের অনুগামী, এরকমই একটা অভিযোগ রয়েছে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে, তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা, যে দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে। আজকে এক্সট্রিম জায়গা একটা পৌঁছে গেছে, যে চাপাট নিয়ে আমাদেরকে একেবারে এক্সট্রিম জায়গা তো পৌঁছে গিয়েছেই সোমা। তার কারণ একজন বৃদ্ধা, তিনি কার্যত কান্নায় ভেঙে পড়ছেন ক্যামেরার সামনে। তার অভিযোগ যে যতদিন এখানে আছি প্রাণে বেঁচে থাকতে পারলেই অনেক। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, বেলেঘাটাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এমন জায়গায় চলে এসেছে, একজন তৃণমূল কর্মীকে তারই বাড়িতে ঢুকে আরও এক তৃণমূল কর্মী, যিনি আবার পরেশ পাল অরুঙ্গামী বলে পরিচিত, তাকে, তার ভাইকে এবং তার মাকে চপারের কোপ দিয়েছেন বলে অভিযোগ। তার মা ক্যামেরায় কান্নায় ভেঙে পড়ছেন। না, এটা যে শুধু বেলেঘাটায় হচ্ছে এমন করে বলবেন না, হ্যাঁ, এটা সব ঘাটেই হচ্ছে। তৃণমূল আজকে তৃণমূলের রক্ত পিপাসু হয়ে উঠেছে। যদু বংশ এমন করেই ধ্বংস হবে। আর যার কথা বললেন রাজু নস্কর, সে নিজেকে ভাবে বেলেঘাটার মুখ্যমন্ত্রী, একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল। আগে সিপিএম আমলে সিপিএম করতো, এখন সে তৃণমূলের আমলে তৃণমূলের যাত্রী পড়ে
তার সাম্রাজ্য বিস্তার করছে। তার সম্পত্তির খতিয়ান যদি দেখেন, তাহলে আপনি যদি গ্রাফে শতাংশে হিসেব করেন সময়ের সঙ্গে, তাহলে দেখবেন আম্বানিদের অত বড় গ্রোথ হয়নি। পুরোটাই মালতোলার লড়াই। এর আগেও এদের মধ্যে অনেক অনেক সংঘর্ষ ঘটেছে। যে মার খায় সে সাধু পুরুষ হয়ে যায় এমনটাও নয়। এরা সকলেই আসলেই তোলাবাজ। ওখানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে মানে কিংপিন বলা যেতে পারে। আর দেখুন, সব সমাজ বিরোধী যদি একটা দলের মধ্যে ঢুকে গেছে যখন, তখন একটা দলের মধ্যেই হবে। যাদের জেলে থাকার কথা ছিল তাদের নেতা বানিয়ে রেখে দিয়েছে, বড় বড় নেতা মন্ত্রীরা এদের বাড়িতে বসে থাকে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম, বিজেপি নেতা এবং কাউন্সিলর, পাশাপাশি সোমা, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু কে এই রাজু? আসুন তার একটা কীর্তি আপনাদের এক নজরে দেখাই। 2023 বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ, উদ্ধার হয় পিস্তল। এটা গেল 2023-এর ঘটনা। 2022 কারখানায় টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালের গেটে ফেলে যাওয়ার অভিযোগ। তার আগের বছর 2021 বেলেঘাটায় পুকুর বোঝানোর অভিযোগে পুরসভার এফআইআরে নাম রয়েছে এই রাজু নস্করের। 2020 বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ড সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় সেই সময় ক্লাবের সভাপতি রাজুর। 2014 বিধাননগর পুরসভায় সাংবাদিকদের লক্ষ্য করে ইট বৃষ্টি, নিশ্চয়ই আপনাদের মনে আছে বিধাননগর পুরসভা নির্বাচনের দিনের ঘটনা। 2014 চৌরঙ্গী কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মার, এই সমস্ত অভিযোগই কিন্তু এই রাজু নস্করের বিরুদ্ধে। পরে খবরে আসি, ছোট জাগুলিয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড, চাষের জমিতে উদ্ধার মুন্ডু কাটা দেহ, মৃতের পরিচয় কি এখনো জানা যায়নি, আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। উত্তর 24 পরগনার ছোট জাগলিয়ার মালিকপুকুরের বাজিতপুর সোমবার সকালে নিজের চাষের জমিতে গিয়ে আঁতকে ওঠেন মহিলা। দেহ পড়ে রয়েছে, মুন্ড নেই, হাত পা বাঁধা, শরীরে কোনো কাপড় নেই। প্রমাণ লোপাটে দেহটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন এটা ক্ষেত, টমেটো বেগুন চারিদিকে ক্ষেত রয়েছে। এখনো তো সেরকম ভাবে শীতটা কাটেনি, তার উপর কুয়াশা, তাই মাঠে সকালের দিকে লোক একটু কমই আসে। মানে যখন আসতে শুরু করেছে তখন যারা কাজে আসেন এই টমেটো ক্ষেতের লোকজন, তারা এখানে এসে মুন্ডু কাটা অবস্থায় একটা দেহ পড়ে থাকতে দেখেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আনুমানিক বয়স যে যুবকের দেহ উদ্ধার হয়েছে 40-এর কাছাকাছি। যেহেতু মুন্ডুই নেই, তাই পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এবং দেহটি যিনি প্রথম দেখেছিলেন তার কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। দেখি মাথাটা নেই দিদি, এবার আমার গাটা কেঁপে উঠেছিল, হাত পা পোড়ানো ছিল, এমনি পড়ে কি বডিটা উবুর হয়ে পড়েছিল না সোজা হয়ে? চিত হয়েই ছিল, চিত হয়েই পড়েছিল। চিত হয়েইছে। কালকে আবার সকালবেলা যেতে পারবে? না বাবা। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেহটি কার এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস আর চিপসের প্যাকেট উদ্ধার হয়েছে। এই ক্ষেতের মাঝখানে বসে আড্ডা দেওয়া এরকম কি দেখেন বিকেল বেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে? কোনো কোনো সময় দেখি, কোনো কোনো সময় দেখি না। এই সব আসে স্কুল, এখানে পিকনিক গার্ডেন আছে একটা। ও, এখানে সামনে পিকনিক গার্ডেন আছে, ডিউটি করে পাশে পিকনিক গার্ডেন। জলসা ছিল, ও সব এখানে জলসা ছিল পাশে। এটা তাও কটা নাগাদ ছিল? একটা অবধি ওখানে খাওয়া দাওয়া, রাত 1টা অবধি। রাত 1টা অবধি হয়েছে, তার মানে সন্ধ্যাবেলার দিকটা এই জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল। পুরো ফাঁকা ছিল ময়দান। কাটা মুন্ডুর খোঁজে এলাকায় আনা হয় স্নিফার ডগ। দেহ থেকে অনেকটা দূরে একটা খালের কাছে দাঁড়িয়ে যায় পুলিশ কুকুর। অনুমান করা হচ্ছে এই খালেই কাটা মুন্ডুটি ফেলা হয়েছে। তো মুন্ডুয়ের তলায় থাকার চান্সটাই বেশি আছে। এই খালটা এমনি কতটা ডিপ? ও ডিপ 30 ফুটের উপরে ডিপ আছে। 30 ফুটের বেশি আছে, 30 ফুটের উপরে ডিপ আছে। আপনাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে আগে? কোনোদিন ঘটেনি। ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও এখনো মাথার হদিশ পেলেনি। ঘটনাস্থল থেকে যে পরিমাণ রক্ত পাওয়া গিয়েছে তাতে মনে করা হচ্ছে মাথা ধর থেকে আলাদা করা হয়েছে এখানেই। কি কারণে খুন করলো কে বা কারা, তন্ত্র সাধনার কোনো যোগ আছে কিনা, সবটাই ধোঁয়াশা। উত্তর খুঁজছে পুলিশ। ক্যামেরার সমরের সঙ্গে শর্মিষ্ঠা ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা।
Cancer Healer Center, a new beginning.